नमो नमः। सुप्रभातम। আমরা পূর্বের দিনে যে প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, খুব কমন প্রত্যয়গুলো নিয়ে, আজকেও কিছু কমন প্রত্যয় রয়েছে এবং কিছু আনকমন প্রত্যয় রয়েছে, যেগুলো পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে আসে আর কি। তো দেখুন, প্রথমে আমরা ত্রিচ প্রত্যয় সম্পর্কে পড়ব। ত্রিচ প্রত্যয় জিনিসটা কি? ত্রিচ প্রত্যয়টা বুঝে নিন। দেখুন, শব্দরূপ আপনারা পড়েছেন, কিন্তু সে শব্দরূপের কি প্রত্যয় হতে পারে, মানে খুব কমন প্রত্যয় ঋকারান্ত, সেটা কিন্তু মানে এখান থেকে দেখুন বুঝতে পারবেন আজকে। তাহলে প্রথমেই বলছে যে ত্রিচ প্রত্যয় জিনিসটা কি, যে কর্মবাচ্যে ধাতু উত্তর ত্রিচ প্রত্যয়। তাহলে কর্মবাচ্যে হতে হবে। তাহলে কর্মবাচ্য জানেন, যেখানে হচ্ছে কর্মই প্রধান। তো কর্মবাচ্যে ধাতুর উত্তর কি, যে ত্রিচ প্রত্যয় হয়। এবং ত্রিচ, দেখুন ত্রিচের যে ত্রি পড়ে থাকে, কারণ আমরা এতদিন থেকে দেখুন পড়ছি, এবং একটা বিষয় আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, যে দেখবেন যখন কোনো বর্ণের পর হসন্ত থাকবে, তাহলে সেটা হলন্ত, এবং হলন্ত বলে সেটা কিন্তু ডিলিট করতে হয় বা লোপ যায়, মানে থাকে না আর কি। তো এই বিষয়টা এখানেও কিন্তু ত্রিচে, সেই জন্য এই চয় যে হালান্ত, এটা কিন্তু থাকবে না, শুধু তয়েরই থাকবে। তাহলে এবার দেখুন, প্রথমে বলেছে ত্রিচ প্রত্যয়ান্ত শব্দগুলি, শব্দ কি হচ্ছে পুংলিঙ্গ, কোন শব্দের মতো না, দাত্রী শব্দের মতো। তাহলে দাত্রী শব্দের মতো রূপ হবে, দাত্রী, এই যে রি, এইরকম পাবেন সব কিছুই দেখবেন, মানে খুব সহজ। উদাহরণগুলো দেখে রাখুন। মানে প্রথম যে কথাটা বলে রাখলাম, যে ত্রিচে রি থাকে, এটা মাথায় রাখুন। তার সঙ্গে হচ্ছে দাত্রী শব্দের মতো যে রূপটা হচ্ছে, সেটা কীরকম। তবে দেখুন, প্রথমে হচ্ছে ক্রিযুক্ত ত্রিচ, তাহলে কী হবে, কর্তি, ঠিক আছে। তাহলে কর্তার প্রথমার এক বচন। দা যুক্ত ত্রিচ, দাতা, এই যে দাতা মানে দাত্রী, আসলে মূল রূপ যে দাতা, সে দাত্রী, ঠিক আছে। তারপর ধরুন এই যে পিতৃ, যদি বলি পা ত্রিচ, পিতা, যেটা মূল রূপ এখানে বলছি, পিতা, পিতৃ। সবিত্রী, সবিতা, ঠিক আছে। সুসত্রী, সোতা, যোদ্রী, বিধাত্রী, এরকম, বা বিধাতা, তো এরকম বোঝাবে, ঠিক আছে। তাহলে যেখানে হচ্ছে দেখবেন যে ঋকারান্ত কিছু রয়েছে এবং সেটা পুংলিঙ্গ অর্থ বোঝাচ্ছে দাত্রী শব্দের মতো, সেটাকে আমরা কি বলবো, সেখানে ত্রিচ প্রত্যয় হয়েছে, ঠিক আছে। খুবই সহজ একটা বিষয় এখানে, তাই আর এটা নিয়ে কিছু বলছি না, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, অনট প্রত্যয় দেখুন। এবার দেখুন, অনট দিয়েছে, বা এই অনটকে অনেক সময় লুটও বলা হয়, লুট। এই অনটটা দেখুন, তাহলে অনটের মধ্যে দেখুন একটা বিষয় মাথায় রাখুন, যে আগের যে প্রত্যয়টা দেখলাম, ত্রিচের যে হলন্তটা চলে যাবে, তাহলে এখানেও হলন্ত রয়েছে, এখানেও অনের পর কি রয়েছে, টয়ে হলন্ত রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অনট প্রত্যয়ের টয়ে হলন্তটা ডিলিট করতে হবে এবং অন পড়ে থাকবে। তাহলে দেখুন এবার কি লেখা আছে, ওটা দেখে বলছে ভাব বাচ্চে, করণ বাচ্চে ও অধিকরণ বাচ্চে। তাহলে ভাব বাচ্য বোঝাবে, ভাব বাচ্য মানে যেখানে কর্ম থাকবে না, কর্তা আর ক্রিয়া বোঝাবে। করণ বাচ্য আর হচ্ছে কি অধিকরণ বাচ্য, স্থান ইত্যাদি আর কি, যে অধিকরণ বাচ্য, সেখানেও কি বলছে ধাতুর উত্তর অনট হয় বা লুট হয়। তাহলে অনটের দেখুন এখানে লেখা আছে অন পড়ে থাকে। অনট প্রত্যয়ান্ত শব্দ, ক্রিয়াবাচক বিশেষ্য এবং ক্লিবলিঙ্গ। তাহলে অনট যে প্রত্যয়ান্ত হবে, সেটা হবে কি, ক্রিয়াবাচক বোঝাবে, কোনো কিছু করা কে কেন্দ্রীভূত করছে, এবং সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়েছে, আর এবং হচ্ছে সেটা ক্লিবলিঙ্গ বোঝাবে। তাহলে সবসময় মাথায় রাখবেন যে অনট প্রত্যয় যখন করবেন, তখন সেখানে কিন্তু, বা লুট প্রত্যয় যখন করবেন, তখন সেখানে কিন্তু ক্লিবলিঙ্গ হবে। এবার দেখুন, ভাব বাচ্য, করণ বাচ্য আর অধিকরণ বাচ্য বিষয়ে বলা হচ্ছে, যে ভাব বাচ্য যেমন দেখুন গম, তাহলে গমানম, তাহলে গমানম, তাহলে দেখুন এখানে যে গমানম মানে আন রয়েছে, তো গামা মানে ময়ের, দেখো গম মানে গমা, মা আ,
আসছে, আর তারপরে এই দন্ত্য ন আছে, তাহলে অন চলেই আসছে এখানে। তাহলে গমনম, ভুজ ভোজনম, ঠিক আছে, শীশয়নম, দৃশ দর্শনম, রুত রোদনম, মৃ মরণম, গৈ গানম, অধি অধ্যয়নম। তাহলে এই যে বিষয়গুলো থাকছে, তাহলে দেখুন এটা হচ্ছে ভাববাচ্য অনুসারে হচ্ছে, এবং অন অন কিন্তু এখানে যুক্ত হচ্ছে। এরপরে দেখুন করণ বাচ্চে কি বলছে, যে চর যাতে অনেন অর্থে চরণম। দেখবেন যে তৃতীয়া বিভক্তি, যেখানে করণ বাচ্য মানে তৃতীয়া বিভক্তি, অনেন অনেন, তাহলে এখানে কি তৃতীয়া রয়েছে। নিয়তে অনেনানি নয়নম, ভুষ্যতে অনেন ভূষণম, ঠিক আছে, তাহলে করণ বাচ্য হলো। আর কি রয়েছে, অধিকরণ বাচ্য, যে স্থিয়তে অস্মিন স্থানম। এবার আমি আগেই বলেছি যে স্থান কাল পাত্র বিশেষ বোঝালে কি হয়, যে অধিকরণ হয়, অধিকরণ বাচ্য হয়। তাহলে এখানেও দেখুন কি বলছে, যে স্থান বোঝাচ্ছে, তো সেখানেও এখানে অধিকরণ বাচ্য হচ্ছে। এবার এখান থেকে জাস্ট উদাহরণ কিছু দেখে নেবেন, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে অন পড়ে থাকছে, দেখুন এবার দেখে নিন, যে বম অনট বমনম, পতনম, গার্জনম, ভরণম, মন্থনম, মননম, গ্রহণম, যা রয়েছে এই বিষয়গুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। টোটালটা যেগুলো রয়েছে আমি এগুলো প্রত্যেকটা পড়ছি না, সেটা দেখবেন। আর কি বলা হচ্ছে দেখুন, বলছে করণ বাচ্চে লোচ্যতে অনেনা, লোচনম, ক্রিয়াতে অনেনা, এই অনেন পদটা কিন্তু থাকবে, ঠিক আছে। সহজ কথা দেখুন, কমন আমরা পাচ্ছি কি, অনেন পদটা পাচ্ছি। তাহলে অনেন যেখানে দেখব, সেখানে হচ্ছে কি আমরা বলে দিতে পারি, সেখানে কি, যে করণ বাচ্য কিন্তু হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, অনট প্রত্যয় হচ্ছে বা লুট প্রত্যয় হচ্ছে। অধিকরণ বাচ্চে দেখুন, সজ্জতে অস্মিন শয়নম, মানে স্থান বোঝাচ্ছে শয়ন স্থান, হ্যাঁ না। ভূয়তে অস্মিন ভবনম, তাহলে যে গৃহটি রয়েছে, যে প্রাসাদটি রয়েছে, সেটাও কি রয়েছে, যে স্থান বিশেষ বোঝাচ্ছে। তো এখান থেকে অনটটা হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন অচ বা অপ। এই অচ বা অপ সম্পর্কে হয়তো খুব কমন হিসেবে কিন্তু এটাকে ধরা হয় না, বা খুব কমন হিসেবে দেখতে পাবেনও না। তো এটা নিয়েও একটু আলোচনা করে দিই। দেখুন কি বলছে, অচ আর অপ জিনিসটা কি বলছে, ভাববাচ্যে ও কর্তৃ ভিন্ন, মানে ভাববাচ্য বোঝায়, ঠিক আছে। কর্তৃ ভিন্ন, কারক বাচ্যে ই কারান্ত আর ই কারান্ত, মানে হ্রস্বীকারান্ত আর দীর্ঘীকারান্ত ধাতুর উত্তর অচ হয়। তাহলে যে শব্দটা হ্রস্বীকারান্ত হবে এবং দীর্ঘীকারান্ত হবে, ভাব বাচ্চে কিন্তু, ঠিক আছে। ও কর্তৃ ভিন্ন, মানে কর্তৃ থাকছে না, মানে কর্তার বিষয় এখানে থাকছে না, এরকম বলতে চাইছে। তো সেখানে কি হবে, সেখানে অচ হচ্ছে। তাহলে অচের কি থাকে, অ পড়ে থাকছে, যেহেতু হলন্ত অ। তাহলে লি থেকে দেখুন লয় হচ্ছে, খি থেকে ক্ষয় হচ্ছে, চি থেকে চয়, আ শেষে থাকছে, জি থেকে জয়, নি থেকে, দেখুন সেগুলো সব কিন্তু হ্রস্বীকারান্ত দীর্ঘকারান্তর কিন্তু বিষয়গুলোই পড়া হচ্ছে, যে দীর্ঘীকারান্ত হ্রস্বীকারান্ত, হ্রস্বীকারান্ত হ্রস্বীকারান্ত, দীর্ঘীকারান্ত দীর্ঘীকারান্ত, ঠিক আছে, এই যে রয়েছে এগুলো কিন্তু বলা হচ্ছে। আর দেখুন বলছে অচ প্রত্যয়ান্ত শব্দগুলি হচ্ছে পুংলিঙ্গ। তাহলে এগুলো কি পুংলিঙ্গ হিসেবে বলা হচ্ছে, মানে স্ত্রীলিঙ্গ হলে কিন্তু সেটা হচ্ছে না। সেটা কি বলছে, অচ প্রত্যয়ান্ত শব্দগুলি কি হচ্ছে, নিজেরা হচ্ছে পুংলিঙ্গ। কারণ দেখুন শব্দগুলো দেখুন, লয়া, চয়া, সব কি হচ্ছে, পুংলিঙ্গ মতো হচ্ছে, জয়া, নয়া, ঠিক আছে। রূপ ই কাটান্ত থাকতে পারে, কিন্তু যখন মূল রূপটা বিশেষ হয়ে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে, মানে সেটা কিন্তু মানে যে মূল পদটা যখন পরে চলে আসছে, তখন কিন্তু সেটা পুংলিঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে। তাছাড়া বলছে ভি, ভায়া, বৃষ, বর্ষ, পদ, এই শব্দগুলিও ক্লিবলিঙ্গ। তাহলে কিছু শব্দগুলো দেখবেন এক্সট্রা দেওয়া আছে, সেগুলোর মধ্যেও সেগুলোও দেখে রাখবেন, যেগুলোও হচ্ছে অচ প্রত্যয়ের অন্তর্ভুক্ত। আর কি বলা হচ্ছে, এবার অপ প্রত্যয় দেখবো আমরা। অচের পদ অপ সম্পর্কে কি বলা হচ্ছে, বলছে ভাব ক্রিকার, উকার, উকার ও গ্রহ প্রভৃতি ধাতুর উত্তর ভিন্ন কর্তৃ ভিন্ন বাচ্চে অপ হয়, অপের অপ পড়ে থাকে। তাহলে যেখানে রিকার থাকবে, মাথায় রাখবেন, উকার থাকবে, হ্রস্বকার, দীর্ঘকার, গ্রহ প্রভৃতি ধাতু থাকবে। এবার দেখুন এই যে গ্রহ প্রভৃতি ধাতু, মানে যখন পাণিনিগত নিয়মগুলো পড়বেন, মানে পাণিনির একটা সমস্যার মানে একটা বিষয় হচ্ছে, যে আপনাকে বলে দেবে এই মানে এটা প্রবৃত্তি, যে কোনো বিষয়, যে আদি বা ইত্যাদি এরকম কিছু বলে দেবে, ঠিক আছে। যে
এবার আপনাকে কিন্তু দেখে বুঝতে হবে সেইখানে যে উদাহরণগুলো রয়েছে সেই ধাতুগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে দেখুন, তাহলে কী কী ধাতু, গ্রহ ছাড়াও এখানে কী কী ধাতু বর্তমান বা কোথাও ঋকারান্ত, কোথাও উকারান্ত, কোথাও যে রয়েছে সেগুলো। এবার দেখুন যেগুলো ঋকারান্ত পড়ছে, ঋকার উকার, সেগুলো তো ধাতুর মধ্যেই পড়ছে। তো সেই জন্য দেখুন, সেই জন্য প্রবৃত্তি বলে দেওয়া হয়েছে। তাহলে দেখুন ভূ থেকে ভব দীর্ঘ রয়েছে, দ্রি রি রয়েছে, দর ভূ থেকে ভর, মদ থেকে মদ, হন থেকে বধ, তাই না? তাহলে এখানে দেখুন এই যে হন রয়েছে, হনটা হচ্ছে মানে গ্রহ প্রবৃত্তি ধাতু, এটা হিসাবে পড়ছে, ঠিক আছে? গ্রহ, স্তু, ঠিক আছে, এই স্তব প্রভৃতি এই ধাতুগুলো মনে রাখবেন। মাথায় রাখবেন যে অপ্রত্যয় কোথায় কোথায় লাগতে পারে, ঋকারান্ত, উকারান্ত আর গ্রহ। আর এই যে ধাতুগুলো টোটালটাই যেটা বোঝাচ্ছে, মানে সেটা থাকতেই পারে যে উকারান্ত ঋকারান্তর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু ধাতুগুলো মাথায় রাখবেন যে এই ধাতুগুলো যোগে কী হয়ে যাচ্ছে, আমাদের অপ্রত্যয় কিন্তু হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা হচ্ছে ঘাই প্রত্যয়। তো ঘাই প্রত্যয় দেখুন কি বলা হচ্ছে, বলছে ভাববাচ্যে ও কর্তৃ ভিন্ন। ভাববাচ্যে কর্তৃ ভিন্ন, কর্তা ছাড়া কারক বাচ্যে ধাতুর উত্তর ঘাই হয়। তাহলে ঘাই প্রত্যয়ান্ত শব্দগুলি কী হয়, শব্দ পুংলিঙ্গ। সবসময় মাথায় রাখবেন যে এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গে হবে না, ঘাই প্রত্যয়ে এটা কিন্তু ঘাইয়ের অ পড়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এবারে দেখুন, আমরা জানি যে যখন অ পড়ে থাকছে, এবার ঘয় শব্দের যতগুলো দেখে নেবো যে কোন কোনগুলো মোটামুটি ঘয় প্রত্যয় যত হচ্ছে, যেটা ভাববাচ্য বোঝাচ্ছে এবং কর্তৃভিন্ন। দেখুন কর্তার এখানে উল্লেখ নেই, জাস্ট ধাতুর উপরে কিন্তু কাজ হচ্ছে। তাহলে এখানে ধাতুগুলো মনে রাখবেন এবং কোথা থেকে কী হয়ে যাচ্ছে পরিবর্তন, এটাই মানে রাখবেন। কারণ হচ্ছে ঘয় প্রত্যয়ের ডিটেলিং দরকার নেই এত, মানে মোটামুটি মাথায় রাখুন এটা, যে এখান থেকে ডিটেলিং বেশি প্রশ্ন হবে না। ঘাই থেকে দেবে আপনার এর উত্তর কি হয়, অপ্রযুক্ত হচ্ছে এবং কোন অর্থে হয়, ভাব বাচ্চে ও কর্তৃভিন্ন কারক বাচ্চে, এটা হয় বাস। এবার হচ্ছে তার সঙ্গে সঙ্গে কী কী, যে কী কী ধাতু এখানে ব্যবহৃত হচ্ছে সে উদাহরণগুলো দেখুন, ঠিক আছে? তাহলে দেখুন মুদ, মোদ, স্পর্শ, 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 চি, কায়, পট, পঠ, পাঠ, এই ইত্যাদি যে ধাতুগুলো রয়েছে এবং ধাতু থেকে যেগুলো মানে হচ্ছে সেগুলো একটু দেখে নেবেন, তাহলেই কিন্তু বিষয়টা হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের মোটামুটি ঘাইটা হলো। এরপরে খুবই ইম্পর্টেন্ট যেটা সত্রী সানজ। সত্রী সানজটা কি হচ্ছে যে মানে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনার অনুবাদের ক্ষেত্রেও খুব কাজে লাগে। তো সেই সম্পর্কে দেখুন একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে সত্রী আর সানজ বিষয়টা কি দেখুন, মানে যদি আমরা বলি যে করতে করতে, যেতে যেতে, তাই না, যে বাংলায় যেটা আমরা বলা হচ্ছে যে বাংলায় যদি করতে করতে, যেতে যেতে, করছে এমন, খাচ্ছে এমন ইত্যাদি বোঝায়, তাহলে কি হচ্ছে, মানে এই অর্থে কর্তৃ বাচ্যে। এবার দেখুন পরস্ময় ধাতুর, মানে পরস্ময় পদী যে ধাতু তার উত্তর হবে, কিন্তু আত্মনয় পদীর বিষয়ে বলা হচ্ছে না, বলছে পরস্ময় পদী ধাতু যদি থাকে তাহলে তার উত্তর কী হচ্ছে, সত্রী প্রত্যয় হবে। তাহলে যদি করতে করতে, যেতে যেতে, খেতে খেতে ইত্যাদি বোঝানো হয়, সেখানে কর্তৃ বাচ্যে পরস্ময় পদী ধাতুর উত্তর সত্রী প্রত্যয় হচ্ছে। আর যদি আত্মনেপদী করেন, মানে করতে করতে যেতে যেতেই বোঝাবে, কিন্তু আত্মনেয় করলে কিন্তু সানজ হচ্ছে, ঠিক আছে? আবার উভয়পদী ধাতুর উত্তর, মানে উভয় পদীও যদি বোঝায় তো সত্রী সানজ একসাথেও হয়, ঠিক আছে? এবার এখানে কি বলছে দেখুন, যে সত্রী স্থানে অত হবে, অত, আর সানজ স্থানে কি হবে, আন হবে বা মান হবে। এটাই হচ্ছে সত্রী বা সানুজের কিন্তু বৈশিষ্ট্য। তাহলে সত্রীতে আর সানুজে দেখুন, সত্রীতে বলছে আন, আত, আর সানুজে হচ্ছে আন বা মান। এবার মূলত বিষয়টা হচ্ছে যে যখন আমরা সর্তি করব, ঠিক আছে, এখানে লেখা আছে, পড়ে নেবেন এই বিষয়টা, আমি জাস্ট একটু ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করছি।
যে লট, দেখুন আমরা যে লকার পড়ি, লট, লোট, লং, বিধিলি, ঠিক আছে? তো প্রথমে যে লট রয়েছে, এই লটের যে অন্তি, লটের অন্তি মানে এখন যদি বলতে পারি পঠন্তি, ভবন্তি, হ্যাঁ ইত্যাদি, যে কুর্বন্তি, ঠিক আছে, বিভিন্ন ধাতুর অর্থে বললাম। তো দেখুন এই যে আমি বলছি যে লটের অন্তি, তাহলে অন্তি যে মানে বিভক্তি, যে যে ধাতুর যে পদটা পড়ে থাকছে অন্তি, মানে এই যে অন্তি হবে না, এই অন্তি স্থানে যদি অত চলে আসে, অত, অতয়সন্ত, এটা কিন্তু সত্রীর বিষয়ে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবেন যে লট অন্তি, তাহলে এই যে লট অন্তি স্থানে মানে ভবন্তি যদি বলি, তাহলে ভবন্তি স্থান, অন্তি স্থানটাতে অত চলে আসবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। বেশ, এবার যদি আমরা অন্তি স্থানে অত করি, তাহলে দেখুন আমি যদি বলি যে ভূযুক্ত অন্তি, তাহলে কি হওয়া উচিত? ভবন্তি। কিন্তু এই ভবন্তি স্থানে কি হয়ে যাবে? ভবাত হয়ে যাবে, এই বিষয়টা থাকবে, ঠিক আছে? ভবাত, কারণ কি অন্তি স্থানে বলেছে অত আসবে। তাহলে এটা বুঝুন প্রথমত, যে তাহলে লটের অন্তি বিভক্তিতে ধাতুর উত্তর কি হবে? অন্তি স্থানে অত হবে। তাহলে সেখানে কি হচ্ছে? সত্রী প্রত্যয়ান্ত কিন্তু পাওয়া যায়। এটা একটা নিয়ম, এটা একটা বিষয় বোঝার। তার সঙ্গে সঙ্গে দেখুন, তাহলে আমরা যদি বলি যে কোনো ধাতু, গই, গই ধাতু, তাহলে গায়াত, স্থা, তিষ্ঠাত, হাস, হাসাত, ঘ্রা, জিঘ্রাত, সাদ, সিদাত ইত্যাদি এগুলো হয়, ঠিক আছে? ধাতুগুলো দেখুন নিচে লেখাও আছে, স্থা, তিষ্ঠাত, ভূ, ভবাত, দা, যাচ্ছাত, ঠিক আছে? সত্যি প্রত্যয়ান্ত দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে কন্ডিশনটা দেখুন, বলছে সত্রী প্রত্যয়ান্ত শব্দের যে রূপটা, মানে কীরকম রূপটা চলে, একটা ধাবত বলে একটা শব্দ রূপ আছে, ধাবত। তো সেই ধাবত শব্দের ন্যায় চলবে পুংলিঙ্গে, মানে এটা পুংলিঙ্গে কিন্তু, ঠিক আছে? পুংলিঙ্গে ধাবত শব্দের মতো চলবে। এবং যদি স্ত্রীলিঙ্গে বলি, তাহলে দীর্ঘিকারান্ত, মাথায় রাখবেন, দীর্ঘিকারান্ত যোগে মানে নদী শব্দের ন্যায় চলবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ক্লিবলিঙ্গে ক্লিবলিঙ্গের মতোই, মানে যেটা গচ্ছত শব্দ যেরকম চলছে সেরকমভাবেই চলবে, মানে লট অন্তি যেমন করছিলাম গচ্ছাত, ক্লিবলিঙ্গে কিন্তু সেরকম চলবে। তাহলে কোথায় চেঞ্জেসটা হচ্ছে? মূলত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে পরিবর্তনটা হচ্ছে। তাহলে পুংলিঙ্গে কি হচ্ছে? কোন শব্দের মতো হচ্ছে? ধাবত শব্দের মতো হচ্ছে। আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে সত্যি ধাবত বললাম, বা ভ্রুবৃত, ভ্রুবৃত শব্দের মতোও বলতে পারেন, ঠিক আছে? তো এইরকমভাবে হবে। এবার দেখুন, এই বিষয়ে আরও কিছু বলে রাখি, ছোটো ছোটো বিষয়, যে সত্রী প্রত্যয়ান্ত যে বিষয়টা, শব্দ ক্রিয়া মানে নিজে একটা ক্রিয়া অথচ বিশেষণ হিসেবে কিন্তু প্রতিবাদ হয়। এবং যখন ক্রিয়া বলবো, তো ক্রিয়ার কর্মে দ্বিতীয়া বিভক্তি, আমরা জানি যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, দ্বিতীয়া হয়। তো এবং বিশেষণ বলে যার বিশেষণ, তার অনুযায়ী লিঙ্গ, বিভক্তি, বচন সেটাই হবে। মানে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি এখানে একটা বলি যে একটি বালক গান করতে করতে যাচ্ছে, দেখুন একটি বালক গান করতে করতে যাচ্ছে, তাহলে বালক শব্দটা কি? একটা বালক মানে যে বালকঃ, একটি বালক, তাই তো? তাহলে সেখানে দেখুন বালকঃ। এবার গান করতে করতে যাচ্ছে, তাহলে দেখুন গায়তি, গায়তি এরকম চলে তো, তাই না? কিন্তু বলছে যে ধাতুতে যে অন্তি থাকবে, সেই অন্তি অনুযায়ী এই রূপটা করতে হবে। তাহলে অন্তিতে, অন্তি স্থানে কি হয়ে যায়? অত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাই তো নিয়ম। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? গায়াত হওয়া উচিত ছিল, গায়াত। আমার বলতে হবে গায়াত।
তাহলে দেখুন, এবং গাচ্ছাতি, পরে আমরা দেখুন যে যাচ্ছে না, গাচ্ছাতি করে দিলাম। এবার এইখানে যে মূলত যে বিষয়টা, যে গাচ্ছাত অবশ্যই মানে রূপটা হতে পারে, পা থেকে পিবাত হচ্ছে, এগুলো হচ্ছে মূল রূপ। কিন্তু এখানে কিন্তু দন্তে ন, দেখুন এই বিষয়টা, এই জায়গাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। বলছি সত্রী প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে ধাবত, আমি আগেই বললাম স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে গচ্ছত শব্দের মতো। কিন্তু যেসব ধাতুর লট বিভক্তিতে পদে ন থাকে না, ঠিক আছে, ন থাকে না, তাহলে যেমন শ্বাস শাসতি দা দাদাতি, তাদের শত্রু প্রত্যয়ান্ত শব্দেরও ভূবিত শব্দের মতো হয়। মানে ভূবিতটা কোথায় হয় বলছে, যেখানে ন থাকে না। এবার দেখুন বিষয়টা, এখানে কিন্তু বা লেখাও বললাম। এবার গান করতে করতে তাহলে কী হবে, গায়ান হয়ে যাবে। এবার বলবেন যে গায়াত হওয়া উচিত ছিল, গায়ানা না, হসন্ত দেব, গায়ানা কেন হচ্ছে, এটা প্রশ্ন হয়। দেখুন এই যে অন্তি স্থানে কি হবে, অথ হবে, তাই তো, এবং দন্ত নটাও কিন্তু এর সঙ্গে যোগ হবে, এটাও কিন্তু একটা কন্ডিশন। দন্ত নটাও এর সঙ্গে যোগ হবে, মানে অন্তির যে যে দন্তের ন, মানে ওটা কিন্তু এর সঙ্গেই যোগ হয়ে যায়। সেই জন্য কিন্তু গায়ন, এই যে অন যে মানে গায়ন, ঠিক আছে, এই যে দন্ত নটাও কিন্তু চলে গেল, এই অজ স্থানে অনের আদেশ হল, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের মানে শাস্ত্রীয় যে ব্যাকরণ শাস্ত্রীয় নিয়ম, ঠিক আছে। সেই নিয়মটা সহজভাবে মনে রাখুন, যে জটিলতার দিকে যাবেন না, ভাববেন যে আমার অনটা যোগ হয়ে যাচ্ছে, অস্থানে অন হয়ে যাচ্ছে, গায়ন, ঠিক আছে। এখন যদি বলি যে বালকেরা হাসতে হাসতে বলল, তাহলে কি করবেন, বালক বহুবচন, তাহলে দেখুন আমরা এই বিষয়টা করব, বালকাহা, বালকাহা বিসর্গ দিলাম। এবার কি বললাম, বালকেরা হাসতে হাসতে বললো, হ্যাঁ, তাহলে হাসতে হাসতে। এবার এইখানে দেখুন হসন হওয়া উচিত ছিল, কিন্তু বালকেরা বহুবচন, তাহলে হাসন্ত এরকম হয়ে যাবে, হাসন্ত বহুবচন, হাসন্ত। কারণ দেখুন এই যে রূপটা চলছে, এটা মাথার মধ্যে রাখবেন যে আমাদের রূপটা কিন্তু ধাবত শব্দের উপর মধ্যে। তাহলে ধাবতের যে রূপটা দেখুন বহুবচনে ধাবান্ত রয়েছে, মানে রূপটা যখন একটু খুলবেন, মানে আপনাদের কাছে ধাতুরূপ তো ধরুন বই তো রয়েছে, যে কোনো বইয়েই আর কি যেটা দেখবেন সেখানে কিন্তু সেই রূপটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। তাহলে যখনই সেখানে আপনারা দেখবেন যে ধাবত রূপটা কীরকম চলে, যে তখনই কিন্তু বুঝে যাবেন যে দন্ত নয়ের যে আকারটা আসলে কেন, সে বিষয়ে কিন্তু বলা হচ্ছে। যে ধাবন ধাবন্ত ধাবন্ত, এই যে ধাবন, যে ধাবন মূল রূপ, মানে ধাবন শব্দের মধ্যে চলে, সেই জন্যই বললাম যে আন এটা আদেশ হবে, সেই জন্যই ধাবন হচ্ছে, ঠিক আছে। তাহলে হাসন্তহা, তাহলে বালকা হাসন্তহা এটা হবে। এবার যাচ্ছে যে গাচ্ছন্তি যদি বহুবচন হয়, ঠিক আছে, তাহলে এইরকমভাবে কিন্তু রূপটা চলবে। তাহলে সত্রী সমাসটা একটু বিষয়টা বোঝার রয়েছে, সেই জন্য যখন একটু ধীরে ধীরেই বলছি এই সত্রী বিষয়টা। তাহলে আমরা এখানে পেলাম যে পুংলিঙ্গ রূপটা পেয়ে গেলাম, যে পুংলিঙ্গ রূপটা এইভাবেই পর্যবসিত হচ্ছে। এবং এখন আমরা দেখব যে স্ত্রীলিঙ্গ বিশেষে কী বোঝানো হচ্ছে। তাহলে স্ত্রীলিঙ্গে কি বলা হচ্ছে, যে নদী শব্দের মতো হবে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা বলতে পারি যে যে ই, দেখুন নদী মানে দীর্ঘই, এটা পড়ে থাকছে তো, নদী ই, এই ই হচ্ছে। এবং বলতে পারি যে যে সকল ধাতুর যে লট তি বিভক্তির পদে যে তি,
এর আগে মানে লটের যে অ থাকছে, তাই তো, লট তি, তাই তো, মানে এরকম, মানে আমরা যদি বলি ভবাতি, তাহলে ভাবা, এই ভবাতি মানে তখন অ আগে থাকছে, তাই তো। তাহলে এই যে মানে দীর্ঘই করি, মানে ভবতী, দেখুন ভাবাতি মানে হচ্ছে ক্রিয়া, কিন্তু ভাবাতি মানে হচ্ছে আপনি, স্ত্রীলিঙ্গে যদি বোঝায় ভাবাতি, ঠিক আছে, এই তীর কথা বলছি। তাহলে যে তীর বিভক্তির আগে কি ভাবা আ আছে, অ আছে, তাহলে পূর্বে অ থাকে এবং কেবল সেই ধাতুর শত্রু প্রত্যন্ত শব্দে যে ত, দেখুন এই যে পরে যে তি ত রয়েছে, পূর্বে ন আগম হয়, এখানে কিন্তু একটা ন আগম হয়, এটা মাথায় রাখবেন। যদি অ থাকে তাহলে সেখানে নয়ের আগমন যে আসছে, আবার অ না থাকলে কিন্তু ন হয় না, এটা এটা কিন্তু বারবার বলে রাখছি। যদি আগে এ দেখুন এখানে ভব মানে অ আছে, তো তাহলে এখানে একটা নয়ের আগম আসবে, মানে ন একটা আসবে, আর যদি অ না থাকে তাহলে কিন্তু সেখানে আসবে না। এবার দেখুন সহজভাবে আমরা বিষয়টা চলে যাই, তাহলে কিন্তু বুঝতে পারবো। এবার দেখুন আমরা জাস্ট বলছি গম যুক্ত তি, গম, গমতি, এটা দেখুন, তাহলে গমতি মানে কি গচ্ছতি হওয়া উচিত, কিন্তু গম যখন সত্রী করবো তখন কি আসবে, তাহলে গাচ্ছাচি, গাচ্ছা, চয়ে ছয়ে, দেখুন চয়ে ছয়ের ওখানে একটা অ আছে, তাহলে এখানে আমার একটা কি দন্ত ন আনতে হবে, তাহলে গাচ্ছাত, এই যে দন্ত নয় তয় চলে আসবে, ঠিক আছে, তাহলে গাচ্ছান, এবার দীর্ঘই হয় আমরা জানি সত্রীতে, নদী শব্দের মতো, তাই গাচ্ছান্তি, ঠিক আছে, এরকম কিন্তু রূপ চলে আসবে। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। মানে আমি যদি বলি যে বালিকাটি, মানে একটা কি বলবো, প্রথমে বললাম একটি বালক গান করতে করতে যাচ্ছে, কিন্তু যদি এখন বলি যে বালিকা, একটি বালিকা গান করতে করতে যাচ্ছে, তখন কিন্তু সেখানে চেঞ্জেসটা কি হবে, যে বালা বা বালিকা যাই বলবেন, বালিকা গায়ন্তী, মানে তখন কিন্তু এইরূপ গায়ন হচ্ছিল ছেলেদের ক্ষেত্রে, মানে পুংলিঙ্গে বলছি, কিন্তু গায়ন্তী এরকম রূপ হয়ে যাবে, ঠিক আছে, গায়ন্তী, তাহলে একটি মেয়ে গান করতে করতে গায়ন্তী গাচ্ছাতি, এরকম কিন্তু রূপটা হবে। আচ্ছা, তাহলে তখন এই রূপটা আমরা পেলাম, তাহলে স্ত্রীর প্রত্যয়ের ক্ষেত্রে মোটামুটি রূপটা পাওয়া গেল। আচ্ছা, তাহলে এইগুলো এই দুটো মাথায় রাখবেন, তাহলে হচ্ছে এখান থেকে মধ্যে কিন্তু সত্রী বিষয়টা হয়ে যায়। আচ্ছা, সানচ্চ, দেখুন সানজ বিষয়টা কি, তাহলে বলি যে আত্মনেপদী ধাতুর অর্থে হবে, তাহলে আত্মনেপদী মানে হচ্ছে তে আতে অন্ত, মানে তে চলে আসবে, তিটা কি থাকবে, তে চলে আসবে, তাহলে লট তে বিভক্তির পদে কি হচ্ছে, যে সকল ধাতুর তে কি হচ্ছে তার পূর্বে ধরুন অ থাকবে, ঠিক আছে, তো অ থাকবে সেই সব ধাতু তে স্থানে, যে তে মান করলেই সানজ প্রত্যয়ান্ত শব্দ পাওয়া যায়। আচ্ছা, উদাহরণ দিই, দেখুন যেমন আমি একটা করছি, দেখুন সহ, সহ তার সময় তে করে দিলাম, দেখুন সহতে, তাই তো, তাহলে এই যে সহতে হচ্ছে, তাহলে ইজিক্যাল টু সহতে করছি, তাহলে আগে কি রয়েছে, তের আগে অ আছে, তাহলে নিয়মে বলেছে যে অব্যবহিত পূর্বে যে আগে অটা কিন্তু থাকতে হবে, তাহলে এখানে যদি মান করে দিই, মানে তের যেহেতু অ আছে আগে, এবং তে স্থানে মান করে দেব, ঠিক আছে, তাহলে এখানে সহ যুক্ত তে করলাম, কিন্তু সহযুক্ত সানজ যদি করে দিই তাহলে দেখুন সহমান হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সহমান এরকম বোঝাবে। যাই হোক, তাহলে এরকম দেখুন কম্প, কম্পযুক্ত তে কম্পতে হওয়া উচিত, তাহলে কম্পমান, বিদযুক্ত তে বিদ্যাতে। এবার দেখুন উদাহরণগুলোতে চলে যাবে, আমি জাস্ট নিজে বলছি, কিন্তু সত্যি প্রত্যয়নটা তাহলে দেখে নেবেন, তার সঙ্গে দেখুন সানজ প্রত্যয়নটা দেখুন, ইক্ষমান, ইক্ষাতে, ঠিক আছে, বেপমান, বেপতে, পূর্যমান, এইভাবে পুরোটা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে যেগুলো বললাম একটু ধীরে ধীরে বিষয়গুলো বললাম, সেগুলো একটু নোট করবেন আলাদা করে ছোটো করে দিয়ে খাতাতে, এটা কিন্তু ভাববেন যে কীভাবে রূপটা আসছে, তারপরেও যদি কোনো অসুবিধা হয় বলবেন, আমি কিন্তু
এই বিষয়ে বলা। আচ্ছা, এরপর দেখুন নমূল প্রত্যয় চলে যায়, বা নূল প্রত্যয় বলা হয়। তাহলে নূল প্রত্যয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে একটি কর্তৃপদ বিশিষ্ট একাধিক ধাতুর মধ্যে পূর্ব ধাতুর উত্তর পূর্ণ অর্থে নমূল হয়। তাহলে কর্তৃপদ হবে, কর্তার ব্যাপার থাকবে, একাধিক ধাতুর মধ্যে, মানে একাধিক ধাতু যদি থাকে পূর্ব ধাতুর উত্তর, মানে আগের যে ধাতু থাকবে সেটা কি হচ্ছে, সেই অর্থে নমূল হয়। নমূলের কি থাকে, অম থাকে, ঠিক আছে, মানে নমূল এই যে এর অম শুধু পড়ে থাকছে, উল্টা চলে যায়, নটাও চলে যাচ্ছে। তাহলে মৃযুক্ত নমূল স্মারম অম, ঠিক আছে, উদাহরণগুলো মনে রাখবেন। নমূল প্রত্যয়ান্ত পদ প্রয়োগযোগে দ্বিত্ব প্রাপ্ত হয়, মানে দুবার করে হয়। যেমন গ্রাহম গ্রাহম, ঠিক আছে, যেমন ধরুন দিনম দিনম যদি বলি, তাহলে অম আসছে তো সেখানেও, প্রতিদিনও আপনারা সমাস করে দিন সেখানে। আর কি বলছে, যে অন্যথা এবং কথম ইত্থম শব্দের পরবর্তী ক্রি ধাতুর উত্তর নমূল হয়। অন্যথাও অর্থে এবং অর্থে কথম ইত্থম ক্রি ধাতুর উত্তর নমূল হয়, স অন্যথা কারং বদতি। আচ্ছা, এরপর দেখুন সাফল্য অর্থ বোঝালে কর্মপদের পরবর্তী দৃশবিদ ধাতুর উত্তর নমূল হয়। সাফল্য যদি বোঝায়, রাজা দরিদ্র দর্শন দদাতি, তাহলে সাফল্য মানে রাজা যে দরিদ্রকে দান করছেন সেখানেও সাফল্যতা কামনাই করা হচ্ছে, যে সাফল্যতার যে কাজটা সেটা সফলতা প্রাপ্ত হয়েছে। তাহলে কর্মপদে কিছু পরবর্তী দৃশ, এবং দেখুন এখানে দৃশ ধাতু রয়েছে, আর বিদ ধাতুর উত্তর নমূল হয়। তাহলে দরিদ্র দর্শন আম আসছে। যাবৎ শব্দের পরবর্তী কি বলছে, বিদ জীব ধাতুর উত্তর নমূল হয়, যাবৎ জীবম অধীতে। উপমানবাচক কর্তৃপদ যদি থাকে এবং কর্মপদের পরবর্তী ধাতুর উত্তর নমূল হয়। পিতৃবেদং ব্যক্তি, ধাতুর পূর্বে উপপদ শব্দ তৃতীয়া সপ্তমীর অর্থে প্রকাশ করলে নমূল হয়। তাহলে কোন কোন অর্থে হয় সেটাও দেখতে পাচ্ছেন। তাহলে উপপদ যদি থাকে তৃতীয়া সপ্তমীর অর্থ যদি প্রকাশ করে, তাহলে কেশেষু গৃহীত্বা যুদ্ধান্তে, দেখুন কেশগ্রাহম যুদ্ধান্তে, তাহলে সপ্তমী বোঝাচ্ছে। যাই হোক, তাহলে নমূল প্রত্যয়ান্ত দেখুন এই যে অম আদেশ হচ্ছে, আর নমূলে আরও কি বলছে, ক্রিযুক্ত নমূল কারম, এরকম কিন্তু হচ্ছে, ঠিক আছে, এরকম রূপটা হয়, অম আদেশ হয়। তাহলে খিদ খেপম পাদম গমম দেখে নেবেন মূলরূপ। এবার দেখুন একটা নমূল আছে আর একটা নূল। এবার এর মধ্যে অনেকে কি হয়েছে, যে আমি বলছিলাম যে নমূল বা নূল, অনেকে এটা বলেন যে এটা হচ্ছে একই, আবার অনেকে বলেন যে না এটা আলাদা। কারণ দেখুন আমাদের ব্যাকরণাচার্যরা রয়েছেন, পাণিনি রয়েছে, বড়দারাচার্য রয়েছেন, হ্যাঁ, ভট্ট দীক্ষিত রয়েছেন, এদের মধ্যে অনেক কিছু মনোমালিন্য রয়েছে। যাই হোক, এখন এটাকে আমরা আলাদা করে এখন আপাতত পড়ব, ঠিক আছে। তাহলে দেখুন নূল কি বলছে, নূলের নখ থাকে, তাহলে ধাতুর উত্তর কর্তৃবাচ্যে নূলের নখ হয়, নূলের অক থাকে, ঠিক আছে। তাহলে নূল দেখুন নি নূল নায়ক, পাবক অক থাকবে সব, ঠিক আছে, নাস নাসক মোচক জনক দেখে নেবেন, ক্রিকারক। ট প্রত্যয় চর প্রবৃত্তি ধাতুর উত্তর ট হয়, তাই জলচর, ঠিক আছে, মানে সব চর যেগুলো থাকবে সব চর চর। এখানে দেখবেন নবচর, খেচর, নিশাচর, তাহলে এরকম যদি থাকে তাহলে সেখানেও কিন্তু হবে। এবং তার সঙ্গে দেখুন চর বলা হয়েছে, তার সঙ্গে কর শব্দের রূপ থাকবে, এখানে প্রবৃত্তি বলে দিয়েছে, চর মানে করটাও থাকবে, দিবাকর, ভাস্কর, চিত্রকর, কিঙ্কর, মানে কর আর চর মাথায় রাখবেন, যদি থাকে তাহলে সেখানে ট প্রত্যয় হবে। আর কি বলা হচ্ছে, ড প্রত্যয়, তাহলে উপসর্গ বা সুবন্ত পদের পরবর্তী জন ধাতুর উত্তর কর্তৃবাচ্যে ড হয়। উপসর্গ বা সুবন্ত পদের পরবর্তী জন ধাতু থাকে তাহলে সেখানে কিন্তু ড হবে। তাহলে দেখুন যে এখানে আছে কিনা জন ধাতু, ঠিক আছে। তাহলে পঙ্কা জায়তে পঙ্কজম এরকম হচ্ছে। এবার উদাহরণগুলো জাস্ট দেখে নেবেন, ঠিক আছে। এগুলো মানে আগেরটা যেহেতু খুব ইম্পর্টেন্ট ছিল, নুলটাও ইম্পর্টেন্ট ছিল, টটাও মোটামুটি, ডটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট উপর বিষয়টা বললাম। এরপরে কি হচ্ছে, খচ প্রত্যয়। খচ প্রত্যয় দেখুন উরস ত্বাদ, মানে এখানে শব্দগুলো থাকবে, ঠিক আছে, এই শব্দের যোগে কিন্তু যে শব্দ থাকবে সেই শব্দ অনুযায়ী কিন্তু এটা হবে। আচ্ছা, কিপ প্রত্যয়টা দেখুন, কিপ প্রত্যয়টা কিন্তু কাজে লাগবে। সুবন্ত পদের পরবর্তী কতগুলি ধাতুর উত্তর কর্তৃবাচ্যে কিপ হয়।
এর সবটাই ইত কিছুই থাকে না, ঠিক আছে, কিপের সবটাই বোঝে চলে যায়, ঠিক আছে। যেমন সভাসদ কিপ, সভাসদ মানে যেটা রূপ সেটাই কিন্তু পড়ে থাকছে কিপের, ঠিক আছে। তাহলে কোনো রূপটাই কিন্তু পড়ে থাকে না, সেটা হচ্ছে কিপ। সংসদ কিপ সংসদ, ঠিক আছে, এরকম থাকবে। জি সত্যজিৎ, রাজ বিরাট, ঠিক আছে, রূপটা দেখে নেবেন। নিনি, নিনিটা কি বলছে, কর্তৃবাচক ধাতুর উত্তর নিনি হয়, নিন পড়ে থাকে, নিনের যে কি ইন থাকে, গুণিন শব্দের মতো হয়, তাহলে ইন, সেই ইন শব্দের মতো হবে, মানে গুণী যে রূপ, গুণিনের যে রূপটা কি হয়, গুণী। তাহলে দেখুন মন্ত্র মন্ত্রী, বদবাদী, প্রতিবাদ প্রতিবাদী, অপরাধ অপরাধী, অভিলাষ অভিলাষী, এরকম বোঝাবে। উপসর্গের ও সুবন্ত পদের পরবর্তী ধাতুর উত্তর ব্রত, শীল, পূর্ণ অর্থে নিন হয়, ব্রত অর্থেও হয়। তাহলে কী কী অর্থে হয় এটা কিন্তু বলে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন উদাহরণগুলো, আর সেগুলো পড়ে বলছি না। কয়ের দেখুন ক প্রত্যয় রয়েছে, কয়ের অ থাকে, ঠিক আছে। যে ধাতুর উপধা স্থলে ই, উ, রি ইত্যাদি থাকে কর্তৃবাচ্যে, তাহলে সেখানেও কিন্তু অ থাকছে। উদাহরণ, এগুলো বোঝার বিষয়। আরও ধরুন কিছু প্রত্যয় রয়েছে, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। এগুলো খুব একটা দেয় না, তবে পড়ে রাখতে ক্ষতি নেই, জাস্ট পড়ে রাখবেন শব্দের যুগে হচ্ছে, কোথায় কী অর্থে হচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট মেন বিষয়গুলো সেগুলো বলেই দিলাম। যেগুলো দেখুন পড়িয়ে দিয়েছি সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যেগুলো ছোটোখাটো সেগুলো আর বললাম না, সেগুলো মানে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে সেই রূপটা প্রতিফলিত হচ্ছে। এখান থেকেও খুব ইম্পর্টেন্ট নয় বলে এগুলো আর মানে ডিটেলিং করলাম না খুব একটা, কিন্তু তাও যদি মনে হয় পরবর্তীকালে কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে এর মধ্যে, যে পরের যেগুলো পড়ায়নি এক দুটো, তো সেগুলো ইনবক্স করবেন, আমি সেগুলো সম্পর্কে বলে দেব। তাহলে মোটামুটি আজকে আমাদের যে আগের দিন পূর্বে একদমই যেটা কৃত্য প্রত্যয় পড়ে দিয়েছিলাম, আজকে কৃত প্রত্যয়ও আমরা সম্পন্ন করলাম, শেষ করলাম। এরপর হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়টা শুধু পড়ে থাকলো, যে তদ্ধিত প্রত্যয়টাও কিন্তু আমরা আলোচনা করে দেব, সেটাও হয়তো একটা ক্লাসের মধ্যে আশা করি হয়ে যাবে, যদি না হয় দুটো ক্লাসে সেটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি আমাদের এটুকুই থাকবে, পরবর্তী ক্লাসে বাকি ভিডিও আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ।